আব্বু খুব আদরের সাথে আমাকে তুলে নিলেন। সে আমাকে বিছানায় নিয়ে গেল এবং আমার উপর একটা কম্বল বিছিয়ে দিল এবং নিজেই আমার সাথে শুয়ে পড়ল। আমার কিন্তু খুব লজ্জা লাগছিল। আমি ভাবছিলাম এখন কি করব, কিন্তু ততক্ষণে আব্বু তার কাজ শুরু করে দিয়েছে। আমি বারবার বললাম, আব্বু, আমি তোমার মেয়ে। বন্ধুরা, আমার একটাই ছোট পরিবার, আমার মামা আর আব্বু। আব্বু মদের দোকানে কাজ করে এবং তার দোকানটাও খুব ভালো চলে, তাই আমাদের বাড়িতে সব কিছু আছে। আমার গ্রামের বাড়ির সব ছেলে আমার জন্য পাগল, কারণ আমি খুব সুন্দরী আর কোমল মেয়ে। কিন্তু আমি যত সুন্দরী হই না কেন, আমিও সমানভাবে নিরীহ। রাতে ভেজা বিছানায় ঘুমাতে ভয় পেতাম, তাই আমি আমার মামার সাথে তার ঘরে ঘুমাই। বাবা সবসময় আমার মামাকে বলতেন যে এখন আমাদের মেয়ে বড় হয়ে গেছে, তার বিয়ে দেওয়া উচিত। এই কথা শুনে আমি লজ্জা পেতাম। ডিসেম্বরের একটা দীর্ঘ ঠান্ডা রাত ছিল। কাকা আর ভাই আমার চাচাতো ভাইদের বিয়েতে গিয়েছিলেন। তখন তারা আমার কাছেই ঘুমোচ্ছিলেন। কাকা ছাড়া আমার ঘুম আসছিল না এবং খুব ঠান্ডাও লাগছিল। আমি হিটার চালু করার কথা ভাবছিলাম, যাতে ঠান্ডা একটু কমে যায় এবং ঘরটাও গরম হয়। তাই আমি রান্নাঘরে গিয়ে একটা ম্যাচবক্স নিয়ে হিটার চালু করলাম। কিন্তু আমার ভাগ্য খারাপ ছিল যে রান্নাঘর থেকে ম্যাচবক্স তুলতে গিয়ে এক টুকরো তরকারি আমার গায়ে পড়ে গেল এবং তরকারি আমার জামা কাপড়ে পড়ল। খুব রেগে গিয়েছিলাম যে খুব ঠান্ডা আর সেই তরকারির ওপরেও আমার জামা কাপড়ে পড়ল। আমি ঘরে এসে হিটার চালু করে কাপড় শুকাতে শুরু করলাম, কিন্তু তরকারি আমার শরীরেও পড়ে গিয়েছিল, যার কারণে আমি খুব বিভ্রান্ত বোধ করছিলাম। আমি হিটারে পানি গরম করে স্নান করতে গেলাম। স্নান শেষ করে মনে পড়ল যে আমি অন্য কাপড় আনতে ভুলে গেছি। এখন একই তরকারির কাপড় আর পরা যাবে না, তাই আমি ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। ততক্ষণে ঘরটা গরম হয়ে গেছে এবং আমার স্নান করার দরকার ছিল না। মনে হচ্ছিল যেন আমি একটা তন্দুর ছুঁয়েছি। তারপর আমি বুঝতে পারলাম যে আমি স্নান করে সরাসরি হিটারের পাশে বসেছি। কিন্তু এখন লাভ কি? আমি তাড়াতাড়ি উঠে চলে যেতে শুরু করলাম। তারপর আব্বু আমাকে থামিয়ে বললেন, আমি তো কারণ ছাড়াই বলিনি যে তুমি এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছ। আব্বু আমাকে আদর করে তুলে নিলেন, আমাকে বিছানায় শুইয়ে দিলেন, কম্বলটা গায়ে দিয়ে আমার সাথে শুয়ে পড়লেন। আমি খুব লজ্জা পাচ্ছিলাম যে এখন আমার কি করা উচিত, কিন্তু ততক্ষণে আব্বু কাজ শুরু করে দিয়েছে। আমি তাকে অনেক বলেছি যে আব্বু, আমি তোমার মেয়ে, আমার এখনও বিয়ে হয়নি। এইসব শুনে আমার ভয় হলো যে আব্বু আর ভাইয়া আমার সাথে খারাপ কিছু করবে। ভয়ে আমি উঠে দাঁড়ালাম এবং ভাইয়াকে বললাম, আমার দেরি হচ্ছে, আমাকে কাপড় বের করতে দাও। ভাইয়া আমার হাতটা চেপে ধরল এবং ফিসফিস করে বলল, তোর কিসের দেরি? আব্বু তো দোকানে গেছে, এখন আমরা যা খুশি করতে পারি। আমি ভয় পেয়ে গেলাম এবং ভাইয়ার হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ভাইয়া আমার হাত খুব শক্ত করে ধরেছিল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম, কিন্তু ভাইয়া আমার মুখ চেপে ধরল। আমি অসহায় বোধ করছিলাম এবং কাঁদতে লাগলাম। ভাইয়া আমার সাথে খারাপ কিছু একটা করার চেষ্টা করছিল। আমি অনেক চেষ্টা করলাম নিজেকে বাঁচানোর, কিন্তু পারলাম না। ভাইয়া আমার সাথে যা করল সেটা আমি কখনো ভুলতে পারব না। এরপর আমি অসুস্থ হয়ে গেলাম এবং অনেক দিন বিছানায় পড়ে রইলাম। যখন সুস্থ হলাম তখন সিদ্ধান্ত নিলাম যে এই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব। আর কখনো এই জঘন্য ঘটনার কথা মনে পড়লে আমার গা ঘিনঘিন করে। আমি চাই যে এই ঘটনাটা সবার সামনে আসুক এবং যারা এই ধরনের কাজ করে তারা শাস্তি পাক। এর জন্য আমি যা কোনো সমস্যায় না পড়ি। কাকার ঘরে না। ভাইয়ের কথা শুনে আমার খুব মন খারাপ হয়ে গেল। আমার মন খারাপ ছিল, কিন্তু ভাইয়ের সাথে একমত হওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি বাবাকে সব কিছু বলেছিলাম এবং তারপর প্রতি রাতে ভাই আর বাবা দুজনেই কিছুক্ষণের জন্য একসাথে আসত এবং আমার সাথে ঘরের কাজ করত। আমি খুশি হতাম এবং তারা দুজনেই খুশি ছিল। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো